নিট্রো ভিভি20 সিরিজ মূলত কম্পিটিটিভ প্রাইসে মিড রেঞ্জ স্পেকের ল্যাপটপ অফার করে। এই ধরেন 1,20,000 টাকায় যে স্পেকের ল্যাপটপ বাজারে পাওয়া যাবে, নিট্রো ভি সিরিজ আপনাকে ওই স্পেকের ল্যাপটপটাই হয়তো 90 থেকে 1 লাখে দিতে পারে। মূলত এই প্রাইস সেগমেন্টকে টার্গেট করেই এসার নিট্রো ভি সিরিজকে বাজারে আনে। তো আজকে আমরা দেখবো 1.5 লাখ টাকায় নিট্রো ভি সিরিজ আমাদেরকে কি স্পেক অফার করতেছে। শুরু করতেছি স্পেক দিয়ে। এই ল্যাপটপে আমরা পাচ্ছি Core i9 3900H, যেটা মূলত 14 কোরের একটা প্রসেসর, এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছি RTX 4060, এবং ডিসপ্লেতে পাচ্ছি 15.6 ইঞ্চ 165 হার্জ IPS প্যানেল 100% sRGB। র্যাম হিসেবে থাকছে 16GB DDR5 অ্যান্ড স্টোরেজ হিসেবে থাকছে 512GB Zen 4 SSD। তো বুঝতেই পারছেন 1.5 লাখ টাকায় এসার নিট্রো V15 আপনাকে কি দিচ্ছে। Core i9, যেটা 1.5 লাখ টাকায় সম্ভবই না। আপনি হয়তো RTX 4060 1.5 লাখ টাকার মধ্যে পাবেন, কিন্তু i9 দিয়ে কোনো ল্যাপটপ পাবেন না। মূলত এই স্পেকের এই খেলাটাই খেলে থাকে এসার নিট্রো ভি সিরিজ। তো জেনারেল স্পেসিফিকেশন তো আমরা দেখলাম, চলেন এবার খুঁটিনাটি একটু দেখি। তো এখন চলেন ল্যাপটপের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু বলি। ল্যাপটপের ডিজাইনে প্রিভিয়াস নিট্রো ভি সিরিজ থেকে তেমন কোনো পার্থক্যই দেখছি না। নিট্রো ভি সিরিজের এই সিগনেচার লুক, মানে সিগনেচার টেক্সচার বলতে পারেন, তাদের হচ্ছে নতুন নিট্রো এই লোগোটা, সবকিছুই সেম। তো অ্যাকচুয়ালি আমার ডিজাইন এখানে আসলে বলার কিছু থাকছে না, কারণ প্রিভিয়াস জেনের মতো পুরোপুরি সেম। সো এখন বিল্ড নিয়ে যদি বলি, তাহলে লিডে ফ্লেক্সটা অনেকটাই কম, যেটা হচ্ছে আপনার নিট্রো ভি সিরিজের 80 থেকে 90 হাজারে যেটা পাওয়া যায় তার থেকে কম, অনেকটাই কম। অ্যান্ড কিবোর্ডের ফ্লেক্স প্রায় নেই বললেই চলে, ইটস টোটালি ফাইন। অ্যান্ড মজার ব্যাপার যেটা আমি খেয়াল করলাম, ইয়েস, এক হাতে তোলা যাচ্ছে, বাট আমি যদি এটা ফাস্ট তুলতে যাই তখন একটু মানে ওয়েট ব্যালেন্সটা অতটাও ইসে না, ভালো না, বাট এক হাতে তোলা যায়। অনেক ল্যাপটপ আছে এক হাতে তোলা যায় না, বাট এটা তোলা যাচ্ছে। অ্যান্ড হিঞ্জ মেকানিজম আগের মতো নেই, ওদের হিঞ্জ মেকানিজম নিয়ে খুব একটা কমপ্লেন নেই, সবকিছুই ঠিকঠাক আছে, ইটস ফাইন। অ্যান্ড এই সাইড, এই পোর্শনটা একটু ভারী, এটা একটু হালকা, যদিও এই সাইডে হচ্ছে আপনার ব্যাটারিটা থাকে। অ্যান্ড এইদিকে পুরো ওপেন একটা ভেন্ট পাচ্ছেন, আর এইদিকে একটা ভেন্ট, এইদিকে একটা ভেন্ট। সো এগুলো মূলত এক্সস্ট ভেন্ট, এটাই হচ্ছে ইনটেকের জন্য ইউজ করে, আর এগুলো হচ্ছে এক্সস্ট। অ্যান্ড ল্যাপটপটা কোনো হার্ড সারফেসে রাখলে এটা বেশ ভালো একটা গ্রিপ পায়, যেহেতু এখানে রাবারের গ্রিপ দেওয়া হয়েছে। সো দ্যাটস ওয়াই এটা গ্রিপটা ভালো। বা অনেক সময় হয় আমরা হচ্ছে হেডফোন অথবা পাওয়ার কেবলে টান লাগলে হয়তো বা ডিভাইসটাই চলে আসবে, এরকম সিচুয়েশন এখানে হবে না। তো এখন যদি ডিজাইন অ্যান্ড বিল্ড নিয়ে কনক্লুশন দিই, তাহলে মনে করেন ইটস টোটালি ফাইন। 1.5 লাখ টাকা ল্যাপটপের বিল্ড কোয়ালিটি অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্স এরকমই হওয়া দরকার। এবার আমরা ল্যাপটপের পোর্ট সেগমেন্টগুলো দেখি। লেফট সাইডে আমরা পেয়ে যাচ্ছি প্রথমেই একটা পাওয়ার কানেক্টর, RJ45 ইথারনেট পোর্ট, HDMI পোর্ট, দুইটা USB 3.2 Gen 1 টাইপ A পোর্ট, একটি 3.2 Gen 2 টাইপ C পোর্ট, এবং এটা থান্ডারবোল্ট 4 সাপোর্টেড। অ্যান্ড রাইট সাইডে দেখতে পাচ্ছি শুরুতেই থাকছে একটা নোবেল লকার, তারপরে পাচ্ছি 3.2 Gen 1 টাইপ A পোর্ট অ্যান্ড একটা অডিও কম্বো জ্যাক। সো একটা ল্যাপটপের বেসিক এসেনশিয়াল যেসব পোর্ট দরকার তার সবগুলো এখানে দেওয়া আছে, বাট আমার কাছে মনে হয়েছে রাইট সাইডে যদি আরেকটা ইউএসবি পোর্ট বেশি দেওয়া যেত তাহলে ভালো হতো। এই ল্যাপটপে আমরা পেয়ে যাচ্ছি ফুল সাইজ কিবোর্ড উইথ নামপ্যাড। আমার টাইপিং এক্সপিরিয়েন্স এই কিবোর্ডে বেশ ভালো ছিল, আর বাটনের পজিশনগুলো ভালো, কোনো গোস্টিং বা মিস টাইপ আমার ক্ষেত্রে হয় নাই। ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড। এই কিবোর্ডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ডেডিকেটেড নিট্রো সেন্স বাটন, যে বাটন প্রেসের মাধ্যমে আপনারা সরাসরি নিট্রো সেন্স সফটওয়্যারে ঢুকে যেতে পারবেন অ্যান্ড ওইখান থেকে ল্যাপটপের ওভারঅল টুকটাক কিছু সেটিং অ্যাক্সেস করতে পারবেন। এই ল্যাপটপের পাওয়ার বাটনটাও কিবোর্ডে দেওয়া আছে। এখানে যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন, সো এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে কিবোর্ডের মধ্যে যেহেতু পাওয়ার বাটনটা দেওয়া আছে, অ্যাক্সিডেন্টাল কোনো ক্লিকে ল্যাপটপ অফ হয়ে যাবে কিনা। সাধারণত পাওয়ার বাটনের চাপ লাগলেই সাথে সাথে ল্যাপটপ পাওয়ার অন হয় অথবা পাওয়ার অফ হয়ে যায়, বাট এখানে পাওয়ার বাটনের অ্যাক্সিডেন্টাল ক্লিকে কোনো সমস্যা হবে না, কারণ আপনাকে পাওয়ার বাটন অ্যাক্সেস করতে হলে পাওয়ার বাটন কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকা লাগবে। তো ল্যাপটপের কিবোর্ড নিয়ে এই ছিল আমার এক্সপিরিয়েন্স,
বাট দুঃখের বিষয় এখানে আপনি কোনো 8GB ব্যাকলিট পাচ্ছেন না, পাচ্ছেন জাস্ট হোয়াইট ব্যাকলিট। আপনি শুধুমাত্র এই ব্যাকলিটের ব্রাইটনেসটাই কন্ট্রোল করতে পারবেন। সো এই ছিল আমার ল্যাপটপের কিবোর্ড নিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স। অ্যাসানিটো VP20 ট্র্যাকপ্যাড বরাবরই ভালো এবং এই ল্যাপটপে আমার ট্র্যাকপ্যাড এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। ট্র্যাকপ্যাডটা বেশ স্মুথ অ্যান্ড গেস্টার ঠিকঠাকই কাজ করতেছিল অ্যান্ড ভালোই রেসপন্সিভ। এই ল্যাপটপ টেস্ট করার সময় মোটামুটি সব কিছুতে আমি স্যাটিসফাই থাকলেও এটার স্পিকার নিয়ে আমি স্যাটিসফাই ছিলাম না। সিঙ্গেল রুমে এইটুকু দূরত্বে আমার কোনো ডকুমেন্টারি ভয়েস ওভার নিউজ শুনতে কষ্ট হচ্ছিল, বুঝতে পারতেছিলাম না। বাট মিউজিক ঠিক থেকে বোঝা যাচ্ছিল, তবু আমার কাছে মনে হয়েছে এই ল্যাপটপের স্পিকার লাউডনেস কম। আপনি যদি এই ল্যাপটপ দিয়ে মুভি দেখতে চান তাহলে অবভিয়াসলি সাজেশন থাকবে এক্সট্রা পোর্টেবল স্পিকার ইউজ করা। কোম্পানি যখনই কোনো একটা ভালো স্পিকার ল্যাপটপ কম দামে অফার করে তার পিছনে অবশ্যই কস্ট কাটিং এর একটা কাহিনী থাকে, অ্যান্ড এই ল্যাপটপের ক্ষেত্রে আই থিঙ্ক স্পিকারটাই হচ্ছে সেই কস্ট কাটিং এর একটা ফ্যাক্ট। এই 1.5 লাখ টাকার ল্যাপটপে 2025 সালে এসে 720p একটা ক্যামেরা দেওয়া হয়েছে অ্যান্ড কোয়ালিটি 720, আর কি বলবো, ল্যাপটপে ক্যামেরাটা দেওয়া দরকার তাই দিছে। বাট কাজ চলার মতো আপনি অনলাইন মিটিং টিটিং সবকিছু করতে পারবেন, ইটস ওকে ফাইন। এই ল্যাপটপে আমরা পেয়ে যাচ্ছি 57 ওয়াট আওয়ারের 4 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং যেটা থেকে আমরা ইজিলি নর্মাল টাস্কে 4 আওয়ার ব্যাকআপ পেয়েছি। অ্যান্ড এই ল্যাপটপকে পাওয়ার অফ করার জন্য থাকছে 135 ওয়াটের একটা পাওয়ার অ্যাডাপ্টার, যেটা বক্সের সাথে আসে। বাট এখানে একটা ঝামেলা আছে। তো একটা জিনিস বলে দিই, এই ল্যাপটপের যে পাওয়ার পিনটা আছে এটা যখন ল্যাপটপে ইনসার্ট করবেন এটা একটু প্রেস করে ইনসার্ট করবেন, না হলে এটা প্রপারলি কানেক্ট হয় না অ্যান্ড ল্যাপটপও পাওয়ার পায় না। এটা হচ্ছে আমি বেশ কয়েকবার এই সমস্যায় পড়ছি। আমি এটা হচ্ছে প্লাগ ইন করছি বাট পাওয়ার পাচ্ছিল না। দেন মনে পড়ছে এসআর নিট্রো ভি সিরিজ এগুলো হচ্ছে একটু প্রেস করে পিন কানেক্ট করতে হয়। এই ল্যাপটপের ওয়েট অ্যারাউন্ড 2.1 কেজি। সো আপনি যখন এই ল্যাপটপ নিয়ে ঘুরবেন সাথে অবশ্যই পাওয়ার ব্রিকটা রাখবেন, বিকজ গেমিং ল্যাপটপগুলো সাধারণত পাওয়ার ছাড়া প্রপার পারফরমেন্স দিতে পারে না। এইভাবে যখন কম্বোটা নিয়ে ঘুরবেন অ্যারাউন্ড 2.5 কেজি আপনাকে ক্যারি করতে হবে। সো এই ল্যাপটপের পারফরমেন্স টেস্ট করার জন্য আমরা এতে কিছু গেম এক্সপ্লোর করি অ্যান্ড গেম প্লে করি। তো সেখানে আমরা কি ধরনের এফপিএস পাচ্ছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। ফোরজা হরিজন 5-এ আল্ট্রা সেটিংসে আমরা এফপিএস পাচ্ছিলাম 110, ভ্যালোরেন্ট আল্ট্রা সেটিংসে এফপিএস পাচ্ছিলাম 220, সাইবারপাঙ্ক আল্ট্রা সেটিংসে এফপিএস পাচ্ছিলাম 90, গড অফ ওয়ার র্যাগনারক আল্ট্রা সেটিংসে 70 এফপিএস পাচ্ছিলাম। এই ল্যাপটপের থার্মাল ডিজাইন করা হয়েছে সিঙ্গেল সাইডেড এবং সিঙ্গেল সাইডে 2 ফ্যান দেওয়া হয়েছে। অ্যান্ড ল্যাপটপটা পারফরমেন্স মোডে, অর্থাৎ আমরা যখন গেম খেলতেছিলাম তখন ল্যাপটপের ফ্যান থেকে ভালোই নয়েজ আসতেছিল, বাট তবুও ল্যাপটপে ওভারহিট জনিত কোনো সমস্যা বা থার্মাল থ্রটলিং দেখিনি। তো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে এই ল্যাপটপের থার্মাল ডিজাইন যথেষ্ট ইমপ্রুভ। অনেকে হয়তো ভাবেন সিঙ্গেল সাইডেড কুলিং সিস্টেম ভালো না, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। আপনার ল্যাপটপ কুলিং কিভাবে ম্যানেজ করবে সেটা হচ্ছে ফ্যাক্ট। তো 1.5 লাখ টাকা প্রাইস পয়েন্টে এই ল্যাপটপ আসলে কেমন? বাজারে এই প্রাইসে আপনি অনেক ল্যাপটপ পেয়ে যাবেন, বাট এই স্পেকের ল্যাপটপ পাওয়া খুবই কষ্ট। সো যারা ভ্যালু ফর মানি কোনো ডিল খুঁজছেন তাদের জন্য এই ল্যাপটপ হতে পারে বেস্ট চয়েস। মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, গেমিং, অটোক্যাড সবকিছুই এই ল্যাপটপে স্মুথ কাজ করতে পারবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, অ্যান্ড এই ভিডিও যদি আরো ইনডেপথ রিভিউ চান তাহলে কমেন্টে জানাতে পারেন।